আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই বেকার সিস্ট নিয়ে। বেকার সিস্ট একটা কমন টপিক ইন আওয়ার ইউনিভার্সিটি পেইসেস এক্সাম। মোটা দাগে প্রত্যেক ডায়াটেই বা প্রত্যেক ডায়াটে না হলেও প্রত্যেক বছর অ্যাটলিস্ট একটা বা দুইটা ডায়াটে বেকার সিস্ট থেকে আসলে কোশ্চেন আসে। সো এক্সাম পারপাসের দিক থেকে এটা আসলে খুবই কমন এনকাউন্টার্ড একটা টপিক আমরা আসলে বলতে পারি। সো হোয়াট ইজ বেকার সিস্ট? সো বেকার সিস্টের জিনিসটা বুঝতে গেলে আমাদেরকে একটু অ্যানাটমিটা একটু জানতে হবে। আমাদের যে নি জয়েন্ট যেটা আছে, আমরা জানি এটা এক ধরনের সাইনোভিয়াল জয়েন্ট, রাইট? সো নি জয়েন্ট মনে করি ফর এক্সাম্পল, মনে করি এটা ফিমার, মনে করি ফর এক্সাম্পল এটা হচ্ছে টিবিয়া, এবং এখানে একটা সাইনোভিয়াল জয়েন্ট আছে, রাইট? সো যদি এরকম হয় যে কোনো একটা কারণে এই নি জয়েন্টে একটা প্যাথোলজি আছে, কোনো একটা পেশেন্টের হয়তো বা নি জয়েন্টে একটা প্যাথোলজি আছে, এখন এই প্যাথোলজিটা কি হতে পারে? হতে পারে এখানে একটা অস্টিওআর্থ্রাইটিস আছে, অথবা হইতে পারে পেশেন্টের রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকতে পারে। যদিও রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা স্মল জয়েন্ট ইনভলভমেন্ট দেখি, বাট রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের ক্ষেত্রেও সিমিলার ইভেন্ট আমরা পাইতে পারি। অথবা দেখা যাচ্ছে অন্য কোনো প্যাথোলজিও হইতে পারে, সাপোজ মিনিসকাস ইনভলভিং কোনো ইনজুরি থাকতে পারে, অথবা কার্টিলেজের কোনো ইনজুরি থাকতে পারে বা কোনো ড্যামেজ থাকতে পারে, অ্যানি সর্ট অফ নি প্যাথোলজি। অ্যাকচুয়ালি সহজ কথা হচ্ছে নি জয়েন্টের যে কোনো প্যাথোলজি হতে পারে, বাট কমনলি আমরা দেখি যে অস্টিও আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের ক্ষেত্রে এটা আমরা একটু বেশি পাই। সো দেখা যাচ্ছে যদি এরকম হয় যে একটা নি জয়েন্ট প্যাথোলজি আছে এবং এইটার কনসিকুয়েন্স এমন হইতে পারে যে ইন্ট্রা আর্টিকুলার প্রেশারটা বেড়ে গেছে, এখানে যে ইন্ট্রা আর্টিকুলার প্রেশার সেটা আমরা তখন দেখি যে ইন্ট্রা আর্টিকুলার প্রেশারটা বেড়ে গেছে। সো হোয়াট হ্যাপেন্স দেন? সো যখন ইন্ট্রা আর্টিকুলার প্রেশারটা বেড়ে যায়, এইখানে আমরা দেখি যে যখন যেহেতু এখানে একটা এক্সিস্টিং নি জয়েন্ট প্যাথোলজি আছে, সো সামটাইমস যেটা হয় যে জয়েন্ট খুব বেশি সাপোর্টিভ থাকে না, এবং সেইখানে এই সাইনোভিয়াল জয়েন্টের এখান থেকে একটা আমরা দেখতে পাই যে হার্নিয়েশন ডেভেলপ করে, এখান থেকে একটা হার্নিয়েশন হয়, এবং নর্মালি এই হার্নিয়েশনটা পোস্টিরিয়র অ্যাসপেক্টে আমরা দেখতে পাই। সো দেখা যাচ্ছে একটা পোস্টিরিয়র হার্নিয়েশন অফ দ্য সাইনোভিয়াম। তাহলে কি হলো যে এইটারই একটা, মনে করি যে পেছন দিক থেকে এরকম একটা হার্নিয়েশন ডেভেলপ করে গেছে। তাহলে পেছনে একটা হার্নিয়েশন যেটা আসলে সাইনোভিয়ামের একটা কন্টিনিউয়েশন, সো নি জয়েন্টের একটা কন্টিনিউয়েশন এখানে আমি দেখতে পারবো যে পেছনে একটা সাইনোভিয়াম বা সাইনোভিয়াল ফ্লুইড কন্টেইনিং একটা সিস্টের মতো সেটা অ্যাপিয়ার করবে। বেসিক্যালি এটা একটা হার্নিয়া যেটার মধ্যে আসলে সাইনোভিয়াল ফ্লুইডই প্রেজেন্ট। সো নি জয়েন্টের সাথে ব্যাপারটা কন্টিনিউড হয়ে থাকবে যেহেতু এটা একটা হার্নিয়েশন, এবং এর মধ্যে কন্টেন্ট আসলে এই সাইনোভিয়াল ফ্লুইড, কিন্তু এটা পেছন একটা সোয়েলিংয়ের মতো করে আসে। তো যখন এটা পেছন থেকে এরকম একটা এক্সটেনশন হলো, তখন দেখা যায় যে নর্মালি আমরা যেটা দেখি যে আমাদের যে সেমি মেমব্রেনাস যে টেন্ডনটা আছে, সেমি মেমব্রেনাস যে টেন্ডন, এবং এইটার সাথে আমাদের যে গ্যাস্ট্রোকনেমিয়াস, হ্যাঁ গ্যাস্ট্রোকনেমিয়াস, তো এই দুইটার মধ্যবর্তী ইয়েতে আমরা আসলে দেখি যে এই দুইটার মাঝখান দিয়ে কাইন্ড অফ এই সোয়েলিংটা চলে আসে। এই পোস্টিরিয়র হার্নিয়েশন অফ দ্য সাইনোভিয়াম, এইটার পোস্টিরিয়র যেই হার্নিয়েশনটা হচ্ছে, দেখা যাচ্ছে সেমি মেমব্রেনাস টেন্ডন আর গ্যাস্ট্রিকনেমিয়াস যে মাসলটা আছে এই দুটার মাঝামাঝি যে জায়গা, সেইখান থেকে এটা আসলে অ্যারাইজ করে। সো নর্মালি এটা আসলে হঠাৎ করে দেখলে একটা সোয়েলিং মনে হবে যে আমাদের নি জয়েন্টের পেছনে পপলিটিয়াল যে ফসাটা রয়েছে, নি জয়েন্টের পেছনে যে পপলিটিয়াল যেই ফসাটা আছে সেখানে একটা সোয়েলিং, অথবা হঠাৎ করে দেখে একটা ম্যাসলেশনও মনে হইতে পারে। তাহলে এরকমভাবে পেশেন্ট আসলে প্রেজেন্ট করে। হ্যাঁ, এখন এইটা পেশেন্টের পেইনলেসও হতে পারে অথবা পেইনফুলও হতে পারে। আর যেহেতু এটা একটা আসলে সোয়েলিং, পেছনে একটা অ্যানাটমিক্যাল লোকেশনে এটা পাচ্ছি, সো এটা সারাউন্ডিং যে ব্লাড ভেসেলগুলো আছে বা সারাউন্ডিং যে নার্ভ আছে সেটাকে সে চাইলে কম্প্রেস করতে পারে যদি সে সাইজে খুব বড় হয়ে যায়। সো নর্মালি দেখা যাচ্ছে ওটার পেছনে পপলিটিয়াল ভেইন থাকে বা পেরোনিয়াল নার্ভ থাকে। সো হতে পারে যদি এইটা খুব বড় একটা সোয়েলিং হয়ে যায় বা অ্যানাটমিক্যালি এমন একটা লোকেশন হয়ে গেছে যেটা সারাউন্ডিং কোনো একটা ভেইন বা নার্ভকে কম্প্রেস করতেছে, তখন সেই অনুযায়ী পেশেন্টের প্রেজেন্টেশন আসতে পারে। বাট অনেক পেশেন্টের অ্যাসিমটোমেটিক প্রেজেন্টেশন থাকতে পারে, অনেক পেশেন্টের পেইন থাকতে পারে, এরকমভাবে একটা প্রেজেন্টেশন আসে। তাহলে পেশেন্টের বেসিক প্রেজেন্টেশন হচ্ছে আমি দেখবো যে পপলিটিয়াল ফসা এইখানে একটা সোয়েলিং নিয়ে পেশেন্ট আসে,
এবং এই সোয়েলিংটা কি, এটা আসলে পোস্টেরিয়র হার্নিয়েশন অফ দ্য সাইনোভিয়াম। সো আমি যদি আসলে এটা পালপেট করি, আমি এটা আসলে সিস্টিক অ্যাপিয়ারেন্স পাবো। সো বেসিক্যালি এটা এক ধরনের সিস্টের মতো আমার কাছে মনে হবে। হ্যাঁ, তাহলে এই জন্য এটা আসলে বেকার সিস্ট বলা হয়। সো একটা সিস্টের মতো একটা অ্যাপিয়ারেন্স আমার কাছে পাবো পপ্লিটিয়াল ফসাতে, এবং ব্যাকগ্রাউন্ডে হয়তো বা পেশেন্টের রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস অথবা অ্যানি প্যাথোলজি ইনভলভিং দ্য নি জয়েন্ট, যেমন গাউট, সিউডো গাউট, এরকম একটা প্রেজেন্টেশনও থাকতে পারে পেশেন্টের, ইউ নেভার নো, বাট এরকম একটা প্রেজেন্টেশন থাকে। তাহলে এইভাবে পেশেন্ট আমাদের কাছে আসে। এখন এই যে তার একটা সোয়েলিং ডেভেলপ করছে, এটার কনসিকুয়েন্স কি হইতে পারে? এখন এটা একটা সিস্টের মতো একটা সোয়েলিং, যেটা আসলে একটা হার্নিয়েশন, এবং এটার মধ্যে সাইনোভিয়াম আছে। এখন যদি এরকম হয় যে আস্তে আস্তে ইন্ট্রা আর্টিকুলার প্রেশারটা বৃদ্ধি পাচ্ছে, সো ওটা তো আরও টেনসাইল হয়ে যায়, রাইট? সো দেখা যাচ্ছে সামটাইমস ইফ দ্য ইন্ট্রা আর্টিকুলার প্রেশার ইজ ভেরি হাই, এটা রাপচার হইতে পারে, অথবা দেখা যাচ্ছে যেহেতু এখানে একটা সোয়েলিংয়ের মতো একটা ট্রমাটিক রিজনেও রাপচার হইতে পারে, বোথ ওয়েতেই রাপচার হইতে পারে। তাহলে কি হচ্ছে, এই যে যেটাকে আমি আসলে বেকার সিস্ট বলতেছি, বেকার সিস্ট, এটা দেখা যাচ্ছে রাপচারও হইতে পারে। এখন এটা যদি রাপচার হয়, এটার মধ্যে যে ফ্লুইড ছিল সাইনোভিয়াম, তাহলে ওই ফ্লুইডটা তাহলে ওই পপ্লিটিয়াল ফসার ওখানে ওই জায়গাটা আসলে ছড়ায় যায়, এবং যখন এটাকে ছড়ায় যায় তখন সেইখানে আসলে আমরা একটা ইনফ্লামেশন হইতে দেখি। সো ওখানে যখন একটা ইনফ্লামেশন হয়, ওইটা পেশেন্টের ইনফ্লামেটরি পিওর নেচার, পেইন থাকবে, মুভমেন্ট একটু রেস্ট্রিক্টেড হয়ে যাবে, পেশেন্ট একটু জ্বালাপোলা করতে পারে, একটু টেম্পারেচার ওখানে বেড়ে যেতে পারে, একটু রেডনেস থাকতে পারে, তাহলে এখানে ইনফ্লামেশন হয়। এখন এই যে সিনারিওটা, যখন এটা রাপচার হয়ে গেল, রাপচার্ড বেকার সিস্ট, রাপচার্ড বেকার সিস্ট, এটা অনেকটা থ্রম্বোফ্লেবাইটিসের মতো মনে হতে পারে, এবং সেই জন্য এটাকে সিউডো থ্রম্বোফ্লেবাইটিস সিনড্রোম বলা হয়। সিউডো থ্রম্বোফ্লেবাইটিস সিনড্রোম, কারণ থ্রম্বোফ্লেবাইটিসের যেরকম প্রেজেন্টেশন থাকে অনেকটা সেই রকম মনে হয়। বা সামটাইমস এখানে ডিফারেন্সিয়াল যদি আমরা আসলে বলি, এটা ডিফারেন্সিয়াল হিসেবে আমরা দেখা যাচ্ছে ডিভিটিকে কনসিডার করি, তখন আসলে ডিভিটি হলো কি না সেটার সাথে আমাকে আসলে একটু রুল আউট করতে হয়, বা ওটা আমার এখানে ডিফারেন্সিয়াল হিসেবে চলে আসে ডিভিটি। কেন ডিফারেন্সিয়ালটার কথা বললাম? কারণ যখন সিনারিওতে কোশ্চেন আসবে আমাদের মনের মধ্যে কনফিউশন ক্রিয়েট হতে পারে, যেটা কি ডিভিটি হলো কিনা। সাধারণত ডিভিটিতে আমরা একটু ডিফারেন্ট পাই, কারণ এটা কমপ্লিটলি জাস্ট পোস্টেরিয়র অ্যাসপেক্ট ইনভলভ করে। ডিভিটি হলে মোটা দাগে সার্কামফারেন্সিয়ালভাবেই সোয়েলিংটা থাকে, বা সার্কামফারেন্সিয়ালভাবেই ফিচার্স অফ ইনফ্লামেশনটা বোঝা যায়, বাট এখানে শুধুমাত্র পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য নি জয়েন্ট বা পপ্লিটিয়াল ফসাতেই আমি ঘটনাটা দেখবো। সো পার্থক্য করার কিছু জায়গা আছে, বাট দিজ আর দ্য ফ্যাক্ট। আবার রিস্ক ফ্যাক্টরও দেখতে হবে, ডিভিটির রিস্ক ফ্যাক্টর আর বেকার সিস্টের রিস্ক ফ্যাক্টর তো ডিফারেন্ট। বাট হ্যাঁ, পেশেন্টের এখানে এটাকে আমরা তাহলে থ্রম্বোফ্লেবাইটিস সিনড্রোম বলতে পারি, সিউডো থ্রম্বোফ্লেবাইটিস সিনড্রোম, বা এটার ডিফারেন্সিয়াল হিসেবে আমরা ডিভেন থ্রম্বোসিসটাকে আসলে কনসিডার করি। তাহলে এইটা হচ্ছে আমাদের বেকার সিস্টের বেসিক কথা। এখন একটা পেশেন্টের যদি বেকার সিস্ট থাকে, সেটাকে আমি কিভাবে কনফার্ম করব? তাহলে এখানে কনফার্মেশনের জন্য আসলে আলট্রাসাউন্ড নিয়ে আমাদের জন্য যথেষ্ট। আমরা যদি পপ্লিটিয়াল ফসার একটা আলট্রাসাউন্ড করি, দ্যাট উইল বি এনাফ। এখন আমাদের যদি ডিভিটি নিয়ে আমাদের মনের মধ্যে যদি ডাউট থাকে বা এক্সক্লুড করতে চাই, সেখানে আমরা যদি একটা কালার ডপলার আলট্রাসাউন্ড করি, সেখানে আসলে এটা ধরা পড়ে যাবে। সো কালার ডপলার আলট্রাসাউন্ড করলে ডিভিটিকেও এক্সক্লুড করাটা সেখানে ইজিয়ার হয়ে যাবে। সো মোটা দাগে আলট্রাসাউন্ডটাই আমরা করতে চাই। তাহলে এবার কথা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট কি। সো বেকার সিস্টের অ্যাকচুয়াল ট্রিটমেন্ট হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ। কারণ আমি যদি আন্ডারলাইং কজের ট্রিটমেন্ট না করি, তাহলে আসলে পেশেন্টের সিমটম আসলে রিকার করবে। সো আন্ডারলাইং কজের ট্রিটমেন্ট আমাকে করতে হবে। তাহলে ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ, তার একটা ডিজেনারেটিভ কন্ডিশন যেমন অস্টিওআর্থ্রাইটিস আছে, অথবা একটা ইনফ্লামেটরি কন্ডিশন লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, অথবা পেশেন্টের গাউট, সিউডো গাউট, এনিথিং ক্যান বি প্রেজেন্ট দেয়ার। সো যেই কন্ডিশনটা আছে সেটার ম্যানেজমেন্ট করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা, হ্যাঁ চাইলেই তো আসলে অ্যাসপিরেট করা যায়, চাইলেই আসলে অ্যাসপিরেট করা যায়, কিন্তু আন্ডারলাইন কজের ট্রিটমেন্ট যদি না করা হয়, সেখানে ঘটনাটা আবার পরে রিকার করতে পারে, তাহলে সেখানে আবার রিকারেন্স হওয়ার রিস্ক খুবই বেশি। কিছু জায়গায় সার্জিক্যাল ইন্টারভেনশনের কথা কনসিডার করা হয়। কোথায় কোথায় সার্জিক্যাল ইন্টারভেনশন কনসিডার করা হয়? যদি খুব বড় একটা সিস্ট হয়, অর্থাৎ অ্যানাটমিক্যালি যদি সেটা খুব বড় একটা সিস্ট হয়, তাহলে লার্জ সিস্ট, অথবা সেটা এমন একটা সিস্ট হয়ে আছে সেটা সারাউন্ডিং কোনো অ্যানাটমিক্যাল স্ট্রাকচারকে সে কম্প্রেস করতেছে, লাইক ভেইন বা নার্ভ, সেগুলোকে সে কম্প্রেস করতেছে, তাহলে
সে যদি এগুলো কম্প্রেস করে, অথবা দেখা যাচ্ছে রিকারেন্ট ইভেন্ট হচ্ছে, অথবা যদি রিকারেন্ট বেকার সিস্ট হয় সেখানে আমরা সার্জারি কনসিডার করি, তাহলে এই জায়গাগুলোতে আমরা সার্জারি কনসিডার করতে পারি। তাহলে এই হচ্ছে মোটা দাগে আমাদের বেকার সিস্ট নিয়ে আলোচনা। বেকার সিস্টের মধ্যে আমরা নর্মালি এমআরসিপিতে দেখি যে পেশেন্টের হয়তো বা অস্টিওআর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস এরকম একটা সিনারিও থাকে, বলবে যে পেশেন্টের একটা পেইনফুল নি জয়েন্ট। হ্যাঁ, পরে দেখা যাচ্ছে পেইনটা হচ্ছে পপ্লিটিয়াল ফসার, এইখানে একটা সোয়েলিং আছে, পেইন থাকতে পারে। আর যদি সারাউন্ডিং কম্প্রেশন হয়, নার্ভ কম্প্রেশন হয়, বেবি নিউরোপ্যাথির ফিচার সেখানে থাকলেও থাকতে পারে, ডিপেন্ডিং অন দ্য সিনারিও। সো এখানে রিস্ক ফ্যাক্টর হিসেবে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস থাকবে। এবং আমাদেরকে মাথায় রাখতে হবে কোশ্চেন কনফিউজিং হলে ডিভিটির সাথে কনফিউশন ক্রিয়েট হইতে পারে, বাট ডিভিটির রিস্ক ফ্যাক্টর আলাদা, ডিভিটির প্রেজেন্টেশন আলাদা। ডিভিটি হলে পুরো জায়গাটা ধরে সার্কামফারেন্সিয়ালভাবে আমি ইনফ্লামেশনের সাইন আসলে এক্সপেক্ট করি, বাট ইন কেস অফ বেকার সিস্ট বা রাপচার্ড বেকার সিস্ট, এখানে শুধুমাত্র পোস্টিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য নি জয়েন্ট বা পপ্লিটিয়াল ফসা, শুধুমাত্র ওই পার্টিকুলার জায়গা বা কাফ সোয়েলিং নিয়েও পেশেন্ট আসতে পারে, হয়তো বা সিনিয়রতে বলবে কি কাফ সোয়েলিং। সো ওই অ্যানাটমিক্যালি শুধু ওইটুকু জায়গা, পপ্লিটিয়াল ফসা বা কাফ সোয়েলিং বা কাফ এরিয়া, শুধুমাত্র ওইটুকু জায়গাতে সেটা পার্টিকুলারলি ইনভলভ থাকবে। সো এইভাবে আমরা এটাকে আসলে ডিফারেন্সিয়েট করতে পারি। সো এই ছিল মোটামুটি বেকার সিস্ট নিয়ে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।